আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। হরিয়ানার পঞ্চকুলায় বন্ধ গাড়ির ভেতর থেকে উদ্ধার একই পরিবারের 7 জনের দেহ। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। মিলেছে সুইসাইড নোটও। ইরান সফরে গিয়ে আবারও ভারতের কাছে আলোচনায় বসার আবেদন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সন্ত্রাসবাদ আলোচনায় রাখতে আপত্তি নেই পাকিস্তানের। জয়ের উল্লাসে মাতোয়ারা লিভারপুল সমর্থকদের ওপর গাড়ি নিয়ে চলল হামলা। 4 শিশু সহ আহত 47 জন। গুজব না ছড়ানোর আবেদন পুলিশের। 31 বার এভারেস্টের চূড়ায় উঠলেন নেপালের কামেরিতা শেরপা। 55 বছরের শেরপার কৃতিত্বে উচ্ছ্বাস নেপাল জুড়ে। 94 সাল থেকে প্রতি বছর এভারেস্টে উঠেছেন কামেরিতা। ভয়ঙ্কর চাপে পড়েছে পাকিস্তান। ভারত শুধু হাতে মারেনি, অন্যান্য বেশ কিছু পদক্ষেপও পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছে। সিন্ধু জল চুক্তি বাতিলের পর পাকিস্তানের বড় অংশে খরার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই বারংবার এখন ভারতের কাছে বৈঠকে বসার বার্তা পাঠাচ্ছে পাকিস্তান। ইরান সফরে গিয়েও আবারও আলোচনার জন্য আপত্তি শোনা গেল পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের গলায়। যদিও সোমবারই কড়া ভাষায় ভারতের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছে পাক জনতাকে বেছে নিতে হবে তারা রুটি খেতে চায় নাকি ভারতের গুলি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আবার বলেছেন তাঁর দেশ ভারতের সঙ্গে কাশ্মীর, জলবণ্টন ও সন্ত্রাসবাদ সহ সব বিষয় নিয়ে সরাসরি আলোচনা করতে চায়। ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা চাই সব সমস্যা শান্তিপূর্ণভাবে আলোচনা করে মেটাতে। বাণিজ্য ও সন্ত্রাস বিরোধী বিষয়ে ভারতের সঙ্গে কথা বলতে পাকিস্তান প্রস্তুত। শাহবাজ এখন 4 দেশের সফরে বেরিয়েছেন। তার মধ্যে রয়েছেন ইরান ও তুরস্ক। এই সফরের লক্ষ্য ভারতের সামরিক অভিযানের পরে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য মিত্র দেশগুলোর সমর্থন আদায় করা। সফরের সময় তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে দেখা করেন। পরে এক্সে লেখেন, ইস্তানবুলে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দেখা করে পাকিস্তানের তরফে কৃতজ্ঞতা জানিয়েছি। সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতে তুরস্ক আমাদের যে সমর্থন দিয়েছে তা আমরা কখনোই ভুলব না। শাহবাজ আরও লেখেন, আমরা 2 দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বন্ধুত্ব আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি। পাকিস্তান তুরস্ক বন্ধুত্ব দীর্ঘদিন টিকে থাকুক। এই সব ঘটনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তানের মানুষকে বেছে নিতে হবে, শান্তিতে রুটি খাবে নাকি সন্ত্রাসের পথ বেছে নিয়ে আমাদের গুলির সামনে পড়বে। মোদীজি জানান, ভারতের জবাবে পাকিস্তান এতটাই চাপে পড়ে গেছে যে সীমান্তে ড্রোন পাঠাতে শুরু করে। কচ্ছ অঞ্চলের উদাহরণ দিয়ে তিনি বলেন, 1971 সালের যুদ্ধে কচ্ছের নারীরা ভাঙা রানওয়ে 72 ঘন্টার মধ্যে ঠিক করেছিল। এবারও পাকিস্তানের চালাকি তারা ব্যর্থ করে দিয়েছে। তারা আমার সঙ্গে দেখা করে আশীর্বাদও দিয়েছেন। আমাকে একটি সিঁদুর গাছও উপহার দিয়েছেন, যা প্রধানমন্ত্রীর বাসভবনে লাগানো হবে। এখন পাকিস্তান আলোচনার কথা বললেও ভারত কড়া অবস্থান নিয়েছে। 2 দেশের মধ্যে সম্পর্ক আপাতত অনেকটাই ঠান্ডা ও সন্দেহভাজন। কিভাবে পরিস্থিতি বদলাবে তা ভবিষ্যতেই বোঝা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। বেড়েছে মেট্রোর সংখ্যা, হয়েছে সুবিধা। এবার থেকে বেশ কিছু নতুন নিয়ম চালু হচ্ছে কলকাতা মেট্রোতে। প্ল্যাটফর্মের এই নিয়ম না মানলে জরিমানা দিতে হবে যাত্রীদের। আগামী 1 জুন থেকেই চালু হচ্ছে নতুন বিধি। কি সেই নিয়ম? প্ল্যাটফর্মের হলুদ রঙের লাইন। বেশিরভাগ যাত্রীরাই এই নিয়ম লঙ্ঘন করে থাকে, আর সেই নিয়মে আরও কড়াকড়ি হতে চলেছে এবার থেকে প্ল্যাটফর্মের হলুদ রঙের লাইন পেরোলে 250 টাকা জরিমানা দিতে হবে যাত্রীদের। এই নিয়ম চালু হচ্ছে আগামী 1 জুন থেকেই। লিভারপুলের প্রিমিয়ার লিগ খেতাব জয় উদযাপনের সময় দলের সমর্থকদের উপর চলল হামলা। সমর্থকদের ভিড়ের মধ্যে ঢুকে একের পর এক মানুষকে ধাক্কা দিতে দিতে এগিয়ে যায় একটি গাড়ি। গাড়ির ধাক্কায় 4 শিশু সহ অন্তত 47 জন আহত। এবারের প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছে লিভারপুল। খেতাব জয় উদযাপন করতে সোমবার বিকেলে হুডখোলা বাসে রোড শো করেন লিভারপুলের ফুটবলার, কোচ ও অন্যান্য সদস্যরা। বিকেল 5:30টার কিছু পরে শহরের রয়্যাল লিভার ভবনের পাশ দিয়ে বেরিয়ে যায় লিভারপুল দলের হুডখোলা বাস। তার কিছুক্ষণের মধ্যেই রয়্যাল লিভার ভবনের অদূরে ওয়াল স্ট্রিটে লিভারপুল সমর্থকদের ওপরেই হামলা হয়। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সমর্থকদের ভিড়কে ধাক্কা দিতে দিতে এগিয়ে আসছে একটি গাড়ি। গাড়ির সামনের অংশে ধাক্কা খেয়ে ছিটকে পড়ছেন লিভারপুলের সমর্থকরা। কিছু দূর গিয়ে গাড়িটি থামার পরেই চারদিক থেকে উত্তেজিত জনতা ঘিরে ফেলে সেটিকে। পরে স্থানীয় দমকল বিভাগের প্রধান জানিয়েছেন, ওই গাড়ির নিচে 1 শিশুসহ 4 জন চাপা পড়েছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় ইতিমধ্যে ওই গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
53 বছর বয়সী ওই ধৃত একজন ব্রিটিশ নাগরিক এবং লিভারপুলেরই বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো গুজব না ছড়ানোর জন্য শহরবাসীকে অনুরোধ করেছে পুলিশ। তবে লিভারপুল সমর্থকদের ওপর এই হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছে পুলিশ। স্থানীয় পুলিশ জানিয়েছে এই ঘটনাকে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিলেন না বলেই মনে করছে পুলিশ। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও পরিস্থিতির ওপর নজর রাখছেন। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, লিভারপুলের দৃশ্য ভয়াবহ। ওই ঘটনায় আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে পুলিশ এবং জরুরি পরিষেবা বিভাগকেও ধন্যবাদ জানিয়েছেন। ক্লাবের সমর্থকদের পাশে থাকার বার্তা দিয়েছে লিভারপুল ফুটবল দলও। লিভারপুল সমর্থকদের ওপরই হামলার নিন্দা জানিয়েছে এভারটন ফুটবল ক্লাবও। হাই নিউজ নেটওয়ার্ক। গাড়ির ভিতর থেকে একই পরিবারের 7 জনের দেহ উদ্ধার। দিল্লির বুরারি কাণ্ডের ছায়া এবার হরিয়ানার পঞ্চকুলায়। আত্মঘাতী হয়েছেন পরিবারের লোক, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। দিল্লির বুরারি কাণ্ডের ছায়া হরিয়ানার পঞ্চকুলায়। বন্ধ গাড়ির ভিতরে একই পরিবারের 7 জনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও হরিয়ানার পঞ্চকুলায়। প্রাথমিকভাবে এই 7 জনের মৃত্যুকে নিছকই দুর্ঘটনা বলে মনে করছে না পুলিশ, বরং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গাড়ির ভিতর আত্মহত্যা করেছেন ওই 7 জন। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। গাড়ির ভিতর ধস্তাধস্তি করছেন 7 জন। মঙ্গলবার ভোরে এই মর্মে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির দরজা ভেঙে 7 জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন। ये रास्ता हमारे घर के बिल्कुल पास ही है। हमारी यहाँ गाड़ियाँ खड़ी होती हैं। हमारी घर की गाड़ी के बैक साइड एक गाड़ी और खड़ी है, उत्तराखंड नंबर। तो भैया नीचे सैर कर रहे थे, उन्होंने बताया कि गाड़ी खड़ी है और टावर लगे हैं गाड़ी के ऊपर। मैंने कहा जी कोई अंदर होगा, देखो एक बार। तो जाके देखा हमने गाड़ी खोल के, गाड़ी के अंदर बंदे लेटे हुए थे। मतलब आगे बच्चा था, आगे एक दादी थी वो लेटी हुई थी, और एक क्या कहते हैं अंकल जो साइड पे बैठे थे वो जिंदा थे। तो मैंने उनको, वो कह रहे कि ना हम यहाँ पे पापा के पास आ रखे थे, हमें होटल नहीं मिला, रात को हम गाड़ी में ही सो रहे हैं। मैंने कहा मैं गाड़ी यहाँ से हटा लो, आप गाड़ी यहाँ मार्केट में लगा लो, आप यहाँ ना लगाओ गाड़ी। कह रहे जी ठीक है। वो गाड़ी स्टार्ट करने लगे। मैंने कहा मैं दोबारा वापस आया, मैं कहा एक बार रुको उतरा। मैंने टॉर्च जला के फोन की देखा कि क्या हुआ है। देखा सबने एक दूसरे के ऊपर उल्टी करी हुई थी। तो मैंने कहा जी कोई और दिक्कत है। मैंने कहा आप गाड़ी से बाहर आ जाओ। मैंने बाहर निकाला, उनको चाबी उनसे मांगी, यहाँ बिठा लिया मैंने रैंप के ऊपर इनको। वो कहते हैं भी हमारे ऊपर कर्जा है, भी हम क्या कहते हैं बैंक का कर्जा ज्यादा हमारे ऊपर, भी मैं भी मरने वाला हूँ 5 मिनट के अंदर बस। तो ऐसे करते करते वो भी नीचे गिर गए, और जो गाड़ी में थे सारे वो ऑलमोस्ट मर चुके थे, क्योंकि मैंने हिला के देखा उनको कोई नहीं हिल रहा था। तो पुलिस वाले आ गए थे 2 मिनट के अंदर अंदर, पर एम्बुलेंस 40-45 मिनट में आई है। उसका वो मतलब अगर बचना चाहे भी तो नहीं बच सकता 45 मिनट में कोई। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই পরিবারের সদস্যরা উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা। সোমবার ওই পরিবারের সদস্য প্রবীণ মিত্তল একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী পুত্রকে নিয়ে হরিয়ানার বাগেশ্বর ধামে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় এই ঘটনা। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার রাতের মধ্যে ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। গাড়িতে ছিলেন বছর 42-এর প্রবীণ, তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী এবং 3 সন্তান, 2 কন্যা 1 পুত্র। বাজারে দেনার পরিমাণ বেড়ে যাওয়ার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ জানতে পেরেছে প্রবীণের বাজারে অনেক ধার দেনা ছিল। পাওনাদারদের চাপেই তিনি পরিবারের সকলকে নিয়ে এই চরম সিদ্ধান্ত নিলেন কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। तो हमें सूचना मिली कि 6 व्यक्ति यहाँ लाए गए हैं ओजस हॉस्पिटल में, और फिर जब यहाँ पहुँचे तो फिर पता लगा कि एक की मृत्यु हो गई और एक व्यक्ति जो सेक्टर 6 सिविल अस्पताल ले गए थे जिनको उनकी भी मृत्यु हो गई है। तो इस मैटर में जो हमें प्रथम दृष्टया लग रहा है कि ये आत्महत्या का मैटर है, सुसाइड का मैटर है प्राइमर फेस से। तो फिर भी सीनियर क्राइम टीम मौके पर पहुँच चुकी है, इन्वेस्टिगेटिंग ऑफिसर मौके पर पहुँच चुके हैं। हम सारे साइंटिफिक एविडेंस कलेक्ट करेंगे और इस मैटर को प्रॉपरली एनालाइज करेंगे, बट प्राइमर से हम सुसाइड का मैटर। উল্লেখ্য, এভাবে গণ আত্মঘাতী হওয়ার ঘটনা দেশে এই প্রথম নয়। এর আগে একই ঘটনার সাক্ষী থেকেছে দিল্লির বুরারি। 2018 সালে 1 জুলাই দিল্লির বুরারি চুন্দাওয়াত পরিবারের 11 জন সদস্যের দেহ উদ্ধার হয়েছিল বাড়ি থেকে। তারা প্রত্যেকেই আত্মহত্যা করেছিল বলেই মনে করা হয়। আর এই ঘটনার নেপথ্যে তেমন কিছু রয়েছে কিনা সেদিকেও খতিয়ে দেখছে। সুইসাইড নোটটি পরীক্ষা করে দেখার জন্য ফরেনসিক দলের সাহায্য নেওয়া হচ্ছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হাই নিউজ।
অন্তর্দ্বন্দ্বে জর্জরিত বাংলাদেশ। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নীতিগুলি নিয়ে অসন্তোষ নাগরিক সমাজ এবং বাণিজ্যিক মহল থেকে শুরু হয়েছে বিক্ষোভ। ঢাকা শহরে বাড়তে শুরু করেছে অশান্তিরাজ। চূড়ান্ত অরাজকতার আশঙ্কা করছে প্রশাসনের তরফে। অন্যদিকে পদত্যাগের পরিস্থিতি কাটিয়ে উঠতে ফের সব দলের সঙ্গে বৈঠকে সমর্থন আদায়ের রাস্তায় হাঁটেন ইউনূস। সরকারি কর্মচারীরা লাগাতার 2 দিন ধরে বাংলাদেশের সচিবালয়ের সামনে বিরোধ প্রদর্শন করছে। প্রস্তাবিত সরকারি সেবা অধ্যাদেশের 2025-এর আইনের বিরুদ্ধে এই বিক্ষোভ চলছে। এই প্রস্তাবিত আইন ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছে সরকারি কর্মচারীরা। এই আইন প্রবর্তন হলে যে কোনো মুহূর্তে সরকারি কর্মচারীদের কড়া শাস্তি এবং কাজ থেকে বরখাস্ত করা প্রশাসনের কাছে অতি সহজ হয়ে দাঁড়াবে। চুক্তিভিত্তিক কর্মচারীরাও গত 2 দিন ধরে কাজ বন্ধ করে দিয়েছে। রাষ্ট্রীয় রাজস্ব বোর্ড অন্য একটি আইন তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকা হয়েছে সোমবার থেকে। অনির্দিষ্টকালের জন্য পঠন পাঠন বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক স্কুলের শিক্ষকরা। তাদের রয়েছে 3টি দাবি। 11 নম্বর গ্রেড অনুযায়ী বেতন না পেলে কাজ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে শিক্ষকরা। ফলে সব দিক থেকেই কোপে পড়েছে ইউনূস সরকার। বাংলাদেশে বর্তমানে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি চলে এসেছে। প্রেস সচিব শফিকুল আলম ইউনূসের বক্তব্য তুলে ধরে বলেন, দেশের ভিতরে এবং বাইরে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা এগোতে পারছি না। সব নষ্ট হয়ে গিয়েছে এবং ফের গোলামি করার মতো পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে। যখন থেকে আওয়ামী লীগের গতিবিধির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তখন থেকেই দেশকে অস্থির করে তোলার প্রয়াস শুরু হয়েছে। এই অধঃপতন থেকে বাঁচতে হবে আমাদের। নির্বাচনের জন্য আরো 6 মাসের সময়সীমা চেয়ে নিয়েছে মোহাম্মদ ইউনূস। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন করা হবে। প্রথমে যদিও 25শে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার কথা বলেছিলেন তিনি। আগামী বছরে 30শে জুনের পর তিনি নিজের পদে আর থাকবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছিলেন ইউনূস। তার আগেই নির্বাচন সম্পন্ন হবে বাংলাদেশে, এও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু অন্যদিকে সেনা প্রধান ও বিএনপির ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে চাপ তৈরির পর গত সপ্তাহে ঘনিষ্ঠ মহলে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন ইউনূস সরকার। পরিস্থিতি কাটিয়ে উঠতে ফের দলের সঙ্গে বৈঠক করে সমর্থন আদায়ের রাস্তায় হাঁটেন ইউনূস। রবিবার 20টি দলের সঙ্গে ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে সুর চড়ান। যদিও সরকারের তরফে কেউ বাইরে বেরিয়ে কোনো বিষয়ে মুখ খোলেননি, তবে ওয়াকিবহল মহলের মতে ভারতের ষড়যন্ত্র এবং শেখ হাসিনা ও তার দলের প্রত্যাবর্তনের ভয় দেখিয়ে ইউনূস আসলে বাকি দলগুলিকে পাশে পাওয়ার চেষ্টা করছে। এ যাত্রায় তিনি খানিক সফল হয়েছে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। রবিবার আইপিএলে শেষ ম্যাচ খেলে ফেলল চেন্নাই। ফলে প্রশ্নটা যে উঠবে এটা প্রত্যাশিত ছিল। বরাবরের মতো নিজের অবসর নিয়ে এবারও ধোঁয়াশা জিয়ে রাখলেন মহেন্দ্র সিং ধোনি। স্পষ্ট কোনো উত্তরই তার মুখ থেকে পাওয়া গেল। গুজরাট চেন্নাই ম্যাচ শেষ হওয়ার পর ক্যামেরা যেভাবে শুধু ধোনির ওপরই নজর রেখেছিল, যেভাবে তাকে নিয়ে টিভিতে বিভিন্ন গ্রাফিক্স দেখানো হচ্ছিল, তাতে ধোনির অবসরের ভাবনা অনেকের মাথায় ঘুরতে শুরু করেছিল। আদতে সেসব কিছুই হলো না। পুরস্কার বিতরণের সময় সঞ্চালক হর্ষ ভোগলে দ্বিতীয় প্রশ্নটাই করেছিলেন অবসর নিয়ে। হালকা হেসে ধোনির উত্তর, সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে এখনো 4-5 মাস সময় রয়েছে। কোনো তাড়াহুড়ো নেই। শরীরটা ঠিক রাখতে হবে, নিজের সেরাটা দিতে হবে। যদি ক্রিকেটীয় পারফরমেন্সের বিচারে খেলোয়াড়দের অবসর নিতে হতো, তাহলে অনেকেই 22 বছর অবসর নিয়ে নিত। আপাতত রাঁচিতে ফিরে যাব, বাইক টাইক চালিয়ে সময়টা উপভোগ করব, তারপর দেখা যাবে। সঞ্চালক এই উত্তরে সন্তুষ্ট হননি। তিনি আবার ধোনিকে সরাসরি প্রশ্ন করেন অবসর নিয়ে। ধোনির উত্তর, আমি বলছি না যে আমার সময় শেষ হয়ে গিয়েছে, এটাও বলছি না যে পরের বছর ফিরবই। আমার কাছে সময়ের বিলাসিতা রয়েছে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব। ধোনি অবশ্য এটা মেনে নিয়েছেন তিনি বুড়ো হয়ে গিয়েছেন। আগের ম্যাচে ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন রাজস্থানের 14 বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সেই প্রসঙ্গে ধোনি বলেন, মাঝে মাঝে মনে হয় অনেক বয়স হয়ে গিয়েছে। ডাগ আউটে সবার পেছনে আমি বসি, আমার আসনের ঠিক আগেই বসে আন্দ্রে। সেদিন জিজ্ঞাসা করছিলাম ওর বয়স কত, শুনলাম আমার থেকে ঠিক 25 বছর ছোট। অবসর নিয়ে ধোঁয়াশা রাখলেও একটা বিষয়ে ধোনি নিশ্চিত, পরের বার চেন্নাই আরও শক্তিশালী দল হয়ে ফিরবে। ধোনির কথায় মরশুম শুরু হওয়ার সময় প্রথম 6টার মধ্যে 4টে ম্যাচই খেলতে হয়েছিল চেন্নাইয়ে। আমরা টসে জিতেও পরে ব্যাট করার সিদ্ধান্ত নিচ্ছিলাম। রান তাড়া করতে গিয়ে অকারণে চাপে পড়ছিলাম। দলের ব্যাটিং বিভাগকে নিয়ে বেশ চিন্তায় ছিলাম। এখন দেখছি প্রত্যেকে অবদান রাখছে। কয়েকটা শূন্যস্থান ভরাট করা ছাড়া বাকি সবকিছুই ঠিকঠাক রয়েছে। পরের বছর ঋতুরাজ ফিরে এলে খুব একটা চিন্তার কিছু থাকবে না। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে।
পাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার থেকেই ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সতর্কতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে, নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে, শহর এলাকায় জমবে জল, নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে সপ্তাহ। ধেয়ে আসছে গভীর দুর্যোগ। রাজ্য জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দিনভর মেঘলা আকাশ, বুধবার থেকেই সেই দুর্যোগ আরও বাড়বে বলে পূর্বাভাস দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে বৃষ্টি বাড়বে, আর তার জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, বাড়বে নদীর জলস্রোত। শুধু তাই নয়, শহর এলাকায় জল জমা এবং নিম্ন অববাহিকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আগাম এমন সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে বর্ষা এলো বলে। অনুকূল পরিস্থিতিতে বাংলার দিকে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর তার কিছুটা এগিয়ে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। অসম, মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আওতায়। আগামী 3 দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা পুরোপুরি প্রবেশ করবে। আবহাওয়াবিদদের অনুমান, উত্তর বঙ্গোপসাগরে উত্তাল থাকবে বুধবার থেকে। ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার এবং সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে বুধবার থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার সমুদ্রের তীরবর্তী এলাকার সমস্ত রকমের বিনোদনমূলক কাজকর্ম থেকে বিরতি থাকতে পরামর্শ আবহাওয়া দপ্তরের। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হতে পারে। বৃহস্পতিবার থেকে ফের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির। প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারে। বিক্ষিপ্তভাবে সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। তবে সপ্তাহান্তে সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে, যার জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা। কলকাতায় মূলত মেঘলা আকাশ, ঝড় বৃষ্টিতে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার 28 মে থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেন্টিগ্রেড। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।